রামগড় গ্রামের একটা প্রচলিত গল্প আছে। দুপুরের 12টা থেকে শুরু করে অর্ধেক রাতের 12টা বাজা অবধি গ্রামের মধ্যিখানে থাকা একটা গুহা থেকে এক আজগুবি ধরনের আওয়াজ আসতে থাকে। এই আওয়াজগুলোর মধ্যে এত বেশি কষ্ট থাকে যে সেটা শোনা মাত্রই হৃৎপিণ্ডের স্পন্দন গতি দ্রুত হয়ে যায়। এই গুহার কাছ থেকে যারা যায় তারা প্রত্যেকেই তাদের নাম এই গুহার ভেতরে গর্জন করতে শুনতে পায়। আর এই জন্য এই গুহার রহস্যটা জানা খুবই ইন্টারেস্টিং হবে। সাল 2013-র কথা, যখন দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস অভিমন্যু আর রনিতকে এই গুহার রহস্য জানার জন্য ডেকে পাঠানো হয়। সাহেব, এই গুহার সত্যি জানা হবে খুব মারাত্মক। আমরা তো আপনাকে এখনো বলছি যে ভেতরে যাওয়ার জেদ করা ছেড়ে দিন। আরে গোপালদা, আমাদের তো এটা ডিউটি। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে যে টাস্ক দেয় সেটা তো পুরো করতেই হয়। ঠিক আছে সাহেব, তাহলে ঠিক আছে। আশা করবো যাতে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। সন্ধে প্রায় 5টার সময় একদম গোপনভাবে দুজন প্যারানর্মাল স্পেশালিস্ট ওই ভুতুড়ে গুহার ভেতরে প্রবেশ করে। গত 37 বছর ধরে ওই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোনো আর মারাত্মক ঘটনা ঘটে চলেছে। এক তো এই গুহা গ্রামের একদম মধ্যিখানে পড়ে, তাই জন্য গ্রামের লোকেদের মন থেকে এই গুহার প্রতি ভয় কাটাতেই হবে। আর এটা তখনই সফল হবে যখন ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজগুলো আর মারাত্মক আকর্ষণ শেষ হয়ে যাবে। অভিমন্যু আর রনিত প্রবেশ করার পরেই গুহায় ওদের নাম ধরে রাগান্বিত আওয়াজ গর্জন হতে লাগলো। চলে যায় এখান থেকে, না হলে মরবি দুজনে। তোমরা এই যন্ত্রণার দুনিয়া থেকে বাইরে চলে যাও। অভিমন্যু আর রনিত, মৃত্যুর তারিখ আজ রাত 12টার সময়। ভাই অভিমন্যু, এই গুহাটা কি আজব। আজ পর্যন্ত এরকম কোনো কেস হ্যান্ডেল করিনি যেখানে বলতে না পারা গুহা আমাদেরকে হুমকি দিয়েছে। ভাই, ভুতুড়ে জায়গা চিরদিন আজব আর ভয়ঙ্করই হয়ে এসেছে। শুধু তুই ভাবা বন্ধ কর আর টর্চের সাহায্যে পিকচার কালেক্ট কর। রনিত ওই গুহার ভেতরে ওই টর্চের সাহায্যে সামনে এগিয়ে যায় আর তারই সাথে গুহার চারিদিকের সব ছবি তুলতে শুরু করে। রনিত তখনই বড় বড় পা ফেলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এই আওয়াজটা একদম ওর কাছ থেকে আসছিল। ও ওই পায়ের আওয়াজের পিছু করতে করতে গুহার শেষ সীমানা অবধি পৌঁছে যায়। এখন ও গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছিল। ও গুহার শেষে একটা দরজা দেখতে পেয়ে যায়। ওই দরজার ওপরে লেখা ছিল অন্য জগতের দরজা। রনিত মনে মনে এটা ভাবছিল যে এই দরজাটা অন্য দুনিয়ার নয় তো। তখনই ও ওই দরজার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। আরে এটা আমি রে খোকা, আমি তোর দাদু। আমার কাছে চলে আয় খোকা। বাপ রে, এটা আবার কেমন দরজা? এটা তো আমার দাদুর আওয়াজ ছিল। রনিত ওই দরজার পেছন থেকে ওর নিজের দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে রনিত খুশি আর ইমোশনাল হয়ে গেছিল। এই ইমোশনের জন্যই ও একটা ভুল করতে যাচ্ছিল। ও দরজা খোলার জন্য হাতটা সামনে করে দিল আর তখনই পেছন থেকে অভিমন্যুর ভয়ঙ্কর চিৎকার পুরো গুহার ভেতরে গর্জন করতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে! অভিমন্যুর চিৎকার শুনে রনিত দৌড়ে দৌড়ে পেছনে গেল। এইটুকুর মধ্যে ও অভিমন্যুকে তো প্রায় ভুলেই গেছিল। রনিত অভিমন্যুর কাছে পৌঁছলো। ও একদম নর্মাল দাঁড়িয়েছিল, যেন ওখানে কিছু হয়ইনি। অভিমন্যু, এটা কি ধরনের ইয়ার্কি ছিল? তুমি চিৎকার করছিলে কেন? অভিমন্যু সামান্য হাসির সাথে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে রনিত
অভিমন্যুকে নিজের সাথে ওই দরজার পেছনে যাওয়ার জন্য ইশারা করল। দুজনে ওই গুহার শেষ প্রান্তে অর্থাৎ ওই দরজার কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে অন্য জগতের রাস্তা শুরু হয়ে যায়। অভিমন্যু ভাই, এই দেখো, তুমি জানো আমি এই কিছুক্ষণ আগে আমার দাদুর আওয়াজ এই দরজার পেছন থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় এর পেছনে মরে যাওয়া লোকেদের জগৎ রয়েছে। তাহলে দরজা খুলে দেখে নাও না, এইভাবে আকাশে ঢিল ছুটছো কেন? ঠিক বলেছ, আমি দরজা খুলে দিচ্ছি। রনি দরজাটা খুলতেই যাচ্ছিল, আর তখনই ওর নজর অভিমন্যুর শরীরের ওপর পড়ে যায়। ভাই, যখন তুমি এই গুহার ভেতর এসেছিলে তখন তুমি সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছিলে, এখন তুমি কালো স্লিভস আর লাল লোয়ার পরে রয়েছো। ভাই, তুমি এখানে জামা কখন চেঞ্জ করলে? তখনই অভিমন্যুর দাঁত বাইরে বেরোতে শুরু হয়, ওর পা দুটো বেড়ে যেতে লাগলো, ওর হাতের নখগুলো বাড়তে শুরু করে, আর ও এখন পুরোভাবে একটা টেবিলে পরিণত হয়েছিল। ওই ভয়ঙ্কর হাসির সঙ্গে একটা ভারী আওয়াজে বলতে লাগলো, তোর অভিমন্যুকে তো আমি 10 মিনিট আগেই এই দরজার ওপারে পাঠিয়ে দিয়েছি, যখন তুই ওর চিৎকার শুনেছিলি। তুই তো শুধুমাত্র একটা চারা ছিলি, কারণ শিকার সব সময় দরজার কাছে আনার পরেই করা হয়। মানে তুমি অভিমন্যুকে মেরে ফেলেছো? কেন, তোর কি সন্দেহ আছে? তাহলে যা, এই দরজার ওই পারে তুই তোর বন্ধুকে ওখানেই দেখতে পাবি। যে জগৎ থেকে তুই এসেছিস ওখানে মৃত হওয়ার আগে লোকেরা বাস করে। এখন তুই যে জগতে যাবি ওখানে মৃত্যু হওয়ার পরে সবাই বাস করে। যন্ত্রণার জগতে তোকে স্বাগত জানাই। এরপর রনিত পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে ওই রাক্ষস দাঁড়িয়েছিল। এখন একমাত্র রাস্তা শুধু ওই দরজাই ছিল। ও ভাবল যে এই দরজাটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। রনিত ভাবল যে কোথাও ও এই দরজা দিয়ে বাইরে পালিয়ে না যায়, সেই জন্য ওই ডেভিল ওকে ভয় দেখাচ্ছে। রনিত নিজের প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে দরজা খুলে দেয়। ও দরজার বাইরে একেবারে অন্ধকার দেখতে পেল। ওই দরজার ভেতর থেকে কান্নার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে, একদম সেই ঠিক একই আওয়াজ যেমন মৃত্যুর পর পরিবারের সবাই কাঁদতে থাকে। রনিত ওই দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা লম্বা হাত ওই দরজার বাইরে থেকে এলো আর রনিতকে ওই অন্য জগতের দিকে টেনে নিল। এই কারণে রনিত খুব জোরে চিৎকার করে উঠল, আর ওই ডেভিলও জোরে জোরে হাসতে লাগলো। ওই গুহার রহস্য আজ অবধি কেউই জানতে পারেনি। আজ অবধি অনেক লোকেরা গুহার ভেতরে গিয়ে ওখানে রহস্য জানার চেষ্টা করছে। যারা ওই অন্য জগতের দরজাটা খুলে দিয়েছিল তারা চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়, আর যারা জ্যান্ত বেঁচে গেছিল তারা হয় আত্মহত্যা করে নিয়েছে আর না হয় তারা পাগল হয়ে গেছে। ওই গুহার রহস্যটা আজ অবধি অজানা হয়ে রয়ে গেছে। আজ ৪৫ বছর পরেও সেটার রহস্য কেউই জানতে পারেনি। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল।
শুনুন দাদা, উম, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, ডাইনি, 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 আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। আহ, দাঁড়ান। আহ, আহ, ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি। এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন আপনি। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে দুই টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না। আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করলো। ও ঘাবড়ে পেছনে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু হলো। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখলো, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো। মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরলো, আর যখনই ঘুরে দেখলো ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও! ওই ডাইনি আমায় মেরে ফেলবে! আমায় বাঁচাও! অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো, লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগলো। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল।
আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে। এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের দুই টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার ওপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এই রক্তের কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের দুই টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে দুটো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের দুটো হাতে দুটো টুকরো নিয়ে আর দুটো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়টা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না।
যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। ভেবে নাও, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি। বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল আর ওর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এইটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবেক তিনজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। আর সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, আমি চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসে বসে করছিল। হঠাৎ গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক
বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো, আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল, আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্তমাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি। জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায়, আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল, আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটো রিকশাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। 3 জন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল, আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা।
আমাদের শুধু ট্যাক্সি এক রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে এই অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুঁয়া রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে? অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে।
রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া। রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল, ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায়, তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল, ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল আর এক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়।
আরে এখানে এসে তো গেছি, কিন্তু জানি না কেন কোনো ফার্ম হাউসে খুঁজে পাচ্ছি না যেখানে আমরা অ্যাটলিস্ট এক সপ্তাহ থাকতে পারবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কোথাও না কোথাও আমরা বাসস্থান পেয়েই যাব। বাবু মশাই, আপনারা কি থাকার জন্য জায়গা খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সূর্য মাইতি, আর আমি এখানকারই বাসিন্দা। আমাদের একটা পুরনো কিন্তু একটা আলিশান ফার্ম হাউস আছে, যেটা শহরের একদম কোণে রয়েছে। দুটো কাপলস তাদের হলিডে এনজয় করার জন্য মানালি গেছিল, যেখানে তারা কোথাও থাকার জন্য হোটেল রুম খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা লোক তাদের কাছে আসে আর তাদেরকে এটা অফার করে বলে যে আপনারা চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারেন। ভাড়া প্রায় অর্ধেক ছিল, আর এতেও ভালো কথা এটা ছিল যে তার ফার্ম হাউস অনেক বড় আর আলিশান ছিল। কিন্তু প্রত্যেক সুন্দরতার পেছনে কোনো না কোনো মারাত্মক সত্যি লুকিয়ে থাকে। দেখুন সাহেব, এই বাড়ি তো যথেষ্ট ভালো, কিন্তু প্লিজ এখানে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, আর বেসমেন্টের দরজাটা সব সময় বন্ধ রাখবেন। আমরা কি করব আর কি না করব এর চিন্তা আপনি করবেন না, আপনি আপনার ভাড়া পেয়ে যাবেন, এইসবে নাক গলাবেন না। সুশান্ত হোম ওনার সূর্য মাইতির কথাগুলোকে একেবারে এড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আজ ট্রাভেলিংয়ের কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এই কারণে সবাই তক্ষুনি বিছানায় উঠে শুয়ে পড়ে। রাত 12টার সময় হঠাৎ করে জোরে গো গো আওয়াজ শুনতে পাওয়া গেল। কোনো জন্তু ছিল না যে জোরে জোরে গো গো করছিল, আর এই আওয়াজগুলো বারবার আসছিল। প্রিয়া, ওঠো, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আওয়াজ খুব আজব আর ভীতিকর মনে হচ্ছে। কোনো আদমখোর জন্তু ছিল যার বারবার গো গো আওয়াজটা 4 জনের ঘুম নষ্ট করে দেয়। আর তারপর সবাই লিভিং এরিয়াতে পৌঁছে যায়। ও শিট, বাড়িওয়ালার 15টা মিস কল, এমনকি ঝড় এসে গেল। ওই হাউসের ওনার ওকে 15টা মিস কল দিয়েছিল। গভীর আর ক্লান্তিকর ভরা ঘুম আর ফোন সাইলেন্ট থাকার কারণে ও ফোনটা দেখে উঠতে পারেনি। এই কারণে ও ওনারকে কল ব্যাক করলো। হ্যালো, আরে মাইতি বাবু, এমন কি হয়ে গেল যে আপনি এতগুলো মিস কল দিয়েছিলেন? সাহেব, আপনারা আজ ভুল সময় ভুল জায়গায় এসে গেছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু টাকার লোভে আপনাকে ওই ফার্ম হাউসে সত্যি কথাটা খুলে বলিনি। সবার প্রথমে আপনি গিয়ে বেসমেন্টের দরজাটা বন্ধ করুন, কারণ আমার পরে মনে পড়েছে যে ওই দরজা তো খোলাই রয়ে গেছে। ওই শয়তান ওখান থেকে যখন খুশি বেরোতে পারে। কে শয়তান? আপনি কি যা তা বলছেন? এই বলে ফোন নিজের থেকেই কেটে গেল। বাড়িওয়ালা খুব দরকারি একটা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আফসোস আজ ভাগ্যটা ওদের সাথে ছিল না। কি হলো সুমিত? কি হয়েছে? বেসমেন্টের ব্যাপারে কথা বলছিলেন যে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, না হলে ওই শয়তান ওখান থেকে যখন ইচ্ছে বেরিয়ে পড়তে পারে। এই মাইতি বাবুও না, এই জন্যই আমি ওর ওপর তখন রেগে গেছিলাম। এটা ইয়ার্কি করার সময় হলো নাকি? এরপরে আরো একটা জোর আওয়াজ পুরো ফার্ম হাউসে গর্জন করতে লেগে যায়। ভাই, তোমরা থামো, আমি জাস্ট এক্ষুনি দেখে আসছি যে বেসমেন্ট থেকে এই আওয়াজগুলো আসছে না তো। সুমিত দৌড়তে দৌড়তে বেসমেন্টের দিকে চলে যায়, আর দরজা বন্ধ করার জন্য ও বেসমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই সুমিতের একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। ও শিট, সুমিত, সুমিত! সবাই সুমিতকে আওয়াজ দিতে দিতে বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তখন তাদের হোশ উড়ে যায়, ওদের হাত, পা, জিভ সব একসাথে কাঁপতে শুরু হয়ে যায়। সুমিত, এসব কি হয়ে গেল ভগবান? চুপ হয়ে যাও নিধি,
সত্যি এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমি এই শয়তানকে ছাড়বো না। এখনের জন্য শান্ত থাকো, কারণ হালকা আওয়াজ পেয়ে গেলে আমাদেরও একই অবস্থা হবে যেটা সুমিতের হয়েছে। ওরা সবাই সুমিতের আওয়াজ শুনে বেসমেন্টে গেল, আর ওরা দেখলো একটা 7 ফুটের মনস্টার উল্টো দিকে ঘুরে সুমিতের ঘাড় ধরে কামড় দিয়ে যাচ্ছিল। গায়ে কাঁটা দিয়ে দেওয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 জন আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। ওরা 3 জন এখন এক্সিট গেটের কাছে পৌঁছে গেছিল, কিন্তু তখনই ওই মনস্টার একদম ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায় আর নিজের তরোয়াল দিয়ে সুশান্তের মাথাটাকে এক মুহূর্তে ওর শরীর থেকে আলাদা করে দিল। এর আগে ওই মনস্টার নিধি আর প্রিয়ার দিকে এগোতো, একটা বড় ফায়ার স্মোক ছিল, সেটা তখন পুরো ঘরে ছড়িয়ে যায়। এই জন্য সেই শয়তানটা পেছনে যেতে লাগলো। এমন মনে হচ্ছিল তার ওই জিনিসটার থেকে ভয় লাগছিল। তখনই দরজায় এসে দস্তক দিল। দরজা খোলো, এটা আমি, মাইতি। ওরা দুজন খুব বেশি ভয় পেয়ে গেছিল। দরজা খোলার পর ওরা বাইরে বাড়ির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে, তারও এইসবের জন্য চোখে জল ছিল। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এটা যে শয়তানের সাথে আপনাদের মুখোমুখি হয়েছিল, ও আসলে এমন একটা শয়তান যে মানুষের দেহের পুরো রক্ত চুষে খেয়ে ফেলে। যদি ও একটুও কারোর রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে ও গো গো আওয়াজের দ্বারা তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের চারা বানিয়ে তার সাথে আসা প্রত্যেকজনকে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এমনিতে আজ রাইডিং এর সময় সুমিতের পা ছিলে গেছিল। হতে পারে যে সেই রক্তের গন্ধটাই ওই শয়তানটা পেয়ে গেছিল। হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এই শয়তানকে আগুন আর তার ধোঁয়ার থেকে খুব ভয় পায়। এই হাউসের বেসমেন্টেই ওরা আসল আড্ডা, যেখানে ও লুকিয়ে থাকে আর তার শিকার করা শরীরগুলোকে ঝুলিয়ে রাখে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর থেকে ওরা 3 জন ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ছাপ আজও তাদের জীবনে ঘাত লাগিয়ে বসে আছে, যে যদি সেই রাতে তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকতো, তাহলে ওই মৃত্যু শয়তান তাদেরকে শেষে কি ভয়ঙ্কর মৃত্যু দিত। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না। আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে। তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল, তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো,
গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখলো, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল। কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবে ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল। কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত, ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল। এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল, যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি! আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে। সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ, ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। 1 সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। 1 সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপিয়ে উঠল। ও দেখল যে ওর বেডরুম
একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো, কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখিটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল, আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল, আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই, ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয়ে কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল, আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল, আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করলো, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ, আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে
একদম শান্ত পরিবেশ ছিল। তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা শবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এইসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না। ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে? আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত! ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল, আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে। হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই
ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও। এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত। তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে, তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব। আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে। একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল, কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। দেখুন, আমার কথা শুনুন। এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছিল। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল, তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড
নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল, ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে, ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে, আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি, ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন, যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে, সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই, আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে মোটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন ভয়ের চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে
কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে। কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো, ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা ওপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল।
যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করলো। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ওর নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছ? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে, আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভা মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না।
যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায়, আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম, আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল, আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকতো আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগের ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়।
পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয় ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল তো তাকে পছন্দ করে বসলো। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জু ও দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল।
যে ওকে জীবন দিয়েছিল, কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?